সে বহুদিন আগের কথা। একদিন মা বাবা সবাই মিলে বসে গল্প করছি। মা হঠাৎ করে বলে উঠল, এই সবাই মিলে দীঘায় যাবি? সেটা শুনে আমি বললাম, দীঘা আবার কি জিনিস, খায় না মাথায় দেয়। সেটা শোনার পর সবাই আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। তখন থেকেই দীঘায় যাওয়ার ইচ্ছা ছিল। আজকের সেই ছেলেটা বেশ কিছু মানুষের ভালোবাসা নিয়ে চলে আসলো দীঘাতে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দীঘার আশেপাশে পায়ে হেঁটে কি কি জিনিস আপনারা ঘুরে দেখতে পারেন এবং কলকাতা থেকে কিভাবে আপনারা দীঘায় যেতে পারেন, দীঘায় যে আপনারা কোনো সমস্যায় পড়বেন কিনা, কিংবা দীঘা কতটা নিরাপদ, দীঘায় খাবারের দাম কেমন, হোটেল রুমের প্রাইস কেমন, যাবতীয় খুঁটিনাটি তথ্য নিয়ে এই ভিডিওটি। আমি এখন অবস্থান করছি কলকাতা ধর্মতলা। আমার পিছনে যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসে করেই আমি যাচ্ছি দীঘাতে। এই যে ধর্মতলার যে মেন মোড়, সেই মোড়ে দাঁড়িয়ে আছি। আর এই যে ঝকমক করছে যে বাসটা, এই বাসে করে আমি চলে যাচ্ছি দীঘা। এই বাসটা 11টা 15-তে ছাড়বে এবং দীঘা যেয়ে পৌঁছাবে 4টে 15-তে। আমার কাছ থেকে এই বাসের টিকিটটা নেওয়া হয়েছে 350 টাকা। 11টা 15-এই ছাড়বে। একটু বাসের মধ্যেটা আপনাদেরকে দেখাবো। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই যে বাসটা বেশ ভালো। যারা আর কি ট্রেনের টিকিট পাচ্ছেন না, তারা এরকম বাসে করে যেতে পারেন দীঘাতে, এসি পুরো। আর এটা হচ্ছে সামনের লুক। কলকাতা থেকে দীঘাতে দুটো উপায়ে যাওয়া যায়, একটা ট্রেন এবং একটা বাস। যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে ট্রেন নাম্বার এবং টাইমিং আমি স্ক্রিনের পাশে দিয়ে দিলাম। আর যদি আপনারা বাসে যেতে চান, মানে আমার মতো, যেমন আমি ট্রেনের টিকিট পাইনি, তাহলে আপনারা ধর্মতলায় বাস স্ট্যান্ডে এসে একটু খোঁজাখুঁজি করলেই আপনার জন্য বসে আছে দীঘা যাওয়ার বাসগুলো। আমাদের কিন্তু 15 মিনিট হল দিয়েছে। এই যে আমার বাস হচ্ছে ময়ূরী, আর এই জায়গায় আমরা দাঁড়িয়েছি। দেখুন কত বাস দীঘার জন্য যাচ্ছে। আর এখান থেকে টুকটাক একটু খাবার দাবার খেয়ে আবার বাসে উঠে যেতে হবে। জায়গাটার নাম আমি বলতে পারছি না, বাট খারাপ না, বেশ ভালোই। আর আজকে যেহেতু 31 তো সবাই আর কি বাইরে চলে এসছে, বেশ লোক আছে। সময় বাজে ভোর 4:10 আর আমরা গাড়ি থেকে নেমে গেলাম। আমাদেরকে বলা হয়েছিল 4:15 আমাদের গাড়ি থেকে নামিয়ে দেবে, বাট বেশ খানিকটা আগেই কিন্তু নামিয়ে দিয়েছে। মোটামুটি যদি তাড়াতাড়ি চালিয়ে আসে তাহলে 4 ঘন্টা মতো সময় লাগে। মাঝখানে এরা মালটাল একটু তোলাতুলি করে, তো এই জন্য মোটামুটি 5 ঘন্টা মতো সময় লাগলো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে 2025 সালের প্রথম দিন, আর আমি এখন অবস্থান করছি দীঘাতে। সময় এখন 4:40, তাই দীঘাতে এত লোক। নিউ দীঘার বিচে আমি অবস্থান করছি। ভাই 4:30 একটু বেশি বাজে, এত লোক সমুদ্র সৈকতের পাশে, তাহলে সকাল হলে কি হবে? আমি যেহেতু 31st নাইটের পরের দিন এসেছিলাম, এই জন্য দীঘার হোটেলের রেটগুলো শুরু হচ্ছিল 1500 টাকা থেকে। আমার এই হোটেলটার প্রাইস নিয়েছে 1250 টাকা। এবং দীঘাতে কখনোই একজনকে হোটেল দেয়া হয় না। আর যদি মনে করেন আমার মতো আপনি একা একাই ট্রাভেল করবেন, তাহলে হোটেল মালিকের সাথে খুব ভালোভাবে কথা বলে এবং বাড়ির লোকজনের সাথে কথা বলিয়ে দিয়ে তারপরে আপনি হোটেল পেতে পারেন, কিংবা থানাতে যে আপনি অনুমতি নিয়ে এসে তারপরে হোটেল নিতে পারেন। এবং আপনি যদি বিদেশি হন, যেমন আমি বাংলাদেশি, তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্ট দেখিয়ে, এবং তারা কিন্তু আপনার পাসপোর্টটা ফটোকপি করে নেবে এবং আপনার বাড়ির লোকের নাম্বার এবং আপনি কোথায় থাকেন যাবতীয় ঠিকানাগুলো লিখে নেবে। গুড মর্নিং। আমি এখন অবস্থান করছি নিউ দীঘা। 2025 সালের প্রথম সকালেই আমি দীঘাতে অবস্থান করছি। আমার সামনে ভিড়টা খেয়াল করুন একটু, দেখুন নিউ দীঘার সি বিচের সামনে কত মানুষ। বাঙালির গোয়া এই দীঘা। বাঙালি একটু সময় পেলেই কিংবা 2 দিনের ছুটি পেলেই এই দীঘাতে বেড়াতে চলে আসে। দীঘাতে যেহেতু এসছি, বিভিন্ন জায়গা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো, এটাই স্বাভাবিক। আপনাদের মতো আমিও ইউটিউবে সার্চ করেছিলাম যে দীঘার মোস্ট ট্যুরিস্ট প্লেস। এবার সার্চ করে দেখলাম যে সম্পূর্ণ গাইডলাইন আমি পাচ্ছি না, মানে কোন কোন জায়গাগুলো আমি যাব সেটার কোনো বৈশিষ্ট্য ধারণা নেই। মানে লাইন বাই লাইন যে এই জায়গাগুলো নোট করে আমি অটোওয়ালা কিংবা টোটোওয়ালা মামাকে বলবো, সেরকম কোনো
উপায় আমি দেখছি না। এই কারণে আমি যে জায়গাগুলো ঘুরবো তার একটা পুরো লিস্ট করে আমি ডিসপ্লের সামনে দিয়ে দিচ্ছি। আপনারা প্রথম থেকেই জেনে নিতে পারবেন যে আমি কোন কোন জায়গাগুলো আজকে সারাদিন ঘুরবো। দীঘার এই মহল আপনাদেরকে আমি বিকেলবেলা দেখাবো। এখন আমরা যাচ্ছি আমরাবতী পার্কে। সকালবেলা আমরা টুকটাক নাস্তা করে চলে যাব আমাদের প্রথম গন্তব্যস্থল আমরাবতী পার্কে, এবং সেখানে রোপওয়ে আছে, সেটাতে আমরা উঠবো। তো চলুন আগে সেই জায়গাতে যাওয়া যাক। এই দীঘা নিউ সি বিচের থেকে দেখাচ্ছে 600 মিটার, হেঁটেই চলে যাব। সকালের নাস্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি কি খেয়েছি আমি। তো এবার আমরা সরাসরি চলে যাব আমরাবতী পার্কের দিকে। আমরা চলে এসেছি আমরাবতী পার্কের একদম সামনে। এখন এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকে যাব। এটা হচ্ছে টিকিট কাউন্টার। কত করে টিকিটটা? কত? এমন একটা টিকিট কেটে নিলাম আমরা 10 টাকা দিয়ে। 5 বছরের নিচে যারা আছেন তাদের কিন্তু টিকিট লাগবে না, আর 5 বছরের ওপরে যারা আছেন মানে যারা বড়রা তাদের 10 টাকা টিকিট কাটা লাগবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। এদিক দিয়ে ঢুকবো তো? হ্যাঁ। এই যে আমরা চলে এসেছি আমরাবতী পার্কে। এই পার্কের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই পার্কে রোপওয়ে আছে। এই যে রোপওয়ের ছবি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই পার্কের মধ্যেই রোপওয়ে আছে দীঘার মধ্যে। ওই যে সামনে দেখতে পাচ্ছি রোপওয়ে। রোপওয়ের টিকিটটা কত সেটা একটু আপনাদেরকে জানিয়ে দেব। এই যে রোপওয়েটা দেখছেন এর মূল্য হচ্ছে প্রতিজন 80 টাকা করে, মানে একজন 80 টাকা করে। এবার আপনারা হিসেব করে নেন যে কতজন উঠলে কত টাকা হবে। এটাই হচ্ছে মেন রোপওয়ে। দেখুন অবস্থা, এই জিনিসটা কি আবার! এরকম স্ট্যাচু কিংবা মূর্তি আমি জীবনে প্রথমবার দেখলাম। আর এই পার্কের রোপওয়ে বাদে বোটিং করা যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বড় একটা লেক, এই লেকে আপনারা বোটিং করতে পারেন। বোটিংয়ের প্রাইসটা কত সেটা একটু শুনে আপনাদেরকে বলে দিচ্ছি। বোট রাইডের মূল্য তালিকাটা হচ্ছে এটা: 2 জন 80 টাকা, 4 জন 100 টাকা, আর 6 জন 140 টাকা। কিছু লোক কিন্তু বোট রাইড করা শুরু করে দিয়েছে। আমরাবতী পার্কটা আমাদের সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে। এর ভিতরে তেমন কিছু নেই, শুধু এই রোপওয়ে আছে আর এই যে বোটিং আছে, এতটুকুই দেখবেন, উঠবেন, চলে যাবেন। আমরা এখন বের হয়ে যাব, আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে চলে যাব। এই যে আমি পৌঁছে গেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান কেন্দ্র শিবির। এখান থেকে আমরা এখন টিকিট কেটে নেব। সামনে এরকম একটা ডাইনোসরের মূর্তি করা রয়েছে, এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। তো দেখি টিকিট মূল্য কত। পার পার্সন 40 টাকা। এই যে 40 টাকা দিয়ে আমরা এমন একটা টিকিট কেটে নিলাম। এবার এখানে দেখুন টিকিটের টাইপ আছে, মানে জেনারেল যেমন আমি 40 টাকা, আর 25 জনের বেশি গ্রুপ আসলে তারা 30 টাকা করে, আর যারা স্কুলের ছেলে মেয়ে আছেন, বাচ্চারা আছেন, তারা 15 টাকা, আর যারা গভর্নমেন্ট স্কুলের ছেলে মেয়ে আছেন তাদের জন্য 10 টাকা। তো আমরা এখন ভিতরে ঢুকে যাব। টিকিটের তালিকাটা আমার খুব বেশি ভালো লেগেছে। এখানে টিকিটের রেঞ্জটা খুব ভালো, সবার জন্য ভাগ করা আছে, এটা খুব সুন্দর। এই যে সামনে এমন একটা গেট করা। তো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাব, দেখব এই সায়েন্সের দুনিয়ায় কি কি দেখতে পাই। চলুন। ওই যে যেমন আমরা আর কি সায়েন্স সিটিতে দেখেছিলাম ঠিক তেমন ধরনের কিছু মেশিন এখানে এরা লাগিয়ে রেখেছে। এখানে টিপলে আবার কাজ হয়। চলুন।
যত শব্দ করবে তত লাইট জ্বলবে কাছে। হেভি সুন্দর। আবার লাইট আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে যেহেতু তালি থেমে গেছে। তো ওইদিকে বেশ কিছু মেশিন রয়েছে, যে এখানে একটা মেশিন, এইদিকে একটা মেশিন, এইদিকে একটা মেশিন, এইখানে একটা মেশিন রয়েছে। ওদিকে প্রবেশ নিষেধ, আর এইদিকে যেতে বলছে। সামনেই দেখুন কত সুন্দর, এবং এই জিনিসটাই সবাই বুঝতে পারে না। মনে হচ্ছে এই ট্যাপটা কোনো কিছু সাহায্য ছাড়াই জল বেরোচ্ছে। এই যে জলটা যেখান থেকে বেরোচ্ছে না, এখানে একটা সাদা পাইপ দেওয়া, এই জন্য জিনিসটা দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে সায়েন্সের কেরামতি। তো ওইদিকেও বেশ কিছু ঘর দেখছি, চলুন ওইদিকে কি কি রয়েছে দেখি। এখানে একটা বড় উঁচু করে ঢিবি করা রয়েছে এবং এখানে অনেক ফুল গাছ টাছ লাগানো হয়েছে মনে হচ্ছে, বাট এখনো ফুল ফোটেনি। আর এইদিকে চলুন, এই যে রং বেরঙের, যেখানে শব্দ করলে যে জিনিসগুলো বাজে সেটা, ওরকম না, এরকম করো, এই যে করো। কিভাবে জলকে ফ্লো করে ওই পাশে ফেলছে, আর মাঝখান দিয়ে যখন আপনি যাবেন না তখন আপনার গায়ে কোনো জল লাগবে না। অসাধারণ বিজ্ঞান। চলুন তো দেখি এর ভিতরে কি। ও মাই গড, চলুন আমি দেখাচ্ছি। অসাধারণ জিনিসের মধ্যে এখানে কত বড় বড় ডাইনোসরের মূর্তি। আমি তো দেখে ভয়ই পেয়ে গেছিলাম দূর থেকে যে এটা আবার কি। এই যে দেখুন কত বড় বড় ডাইনোসরের মূর্তি। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি তো মনে করলাম ওই সায়েন্স সিটির অতটুকু ঘর, তার জন্য 40 টাকা নিল, তো এখন মোটামুটি 40 টাকাটা উসুল হয়ে গেছে এই জায়গাটা দেখে। সব বিজ্ঞানের কেরামতি, এবং সেই মেশিনগুলো কিভাবে লাগানো রয়েছে। দড়ি টান দিচ্ছে এবং ও নিজে উঠছে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি এই সায়েন্সের দুনিয়া থেকে। এবার আমাদের নেক্সট গন্তব্যের দিকে আমরা চলে যাব। আমরা এখন চলে আসলাম ঢেউসাগর পার্ক। এটা হচ্ছে ঢেউসাগর পার্কের টিকিট কাউন্টার। এখান থেকে এখন টিকিট কেটে নিতে হবে আমাদেরকে। চলুন, এই যে কত করে? 20 টাকা। আচ্ছা, এই যে আমরা ঢেউসাগরের টিকিটটা কেটে নিলাম 20 টাকা করে প্রতিজন। 5 বছরের নিচের বাচ্চাদের টিকিট লাগবে না, 5 বছরের ওপরের বাচ্চাদের থেকে 20 টাকা করে টিকিট লাগবে। আর আপনি যদি গাড়ি পার্কিং করেন তাহলে 10 টাকা গাড়ি পার্কিংয়ের ওখানে দিতে হবে। তো আমরা এখন ভিতরে ঢুকে যাব ঢেউসাগর পার্কের মধ্যে। এই পার্কের নামটা বেশ ইউনিক নাম, ঢেউসাগর। গেটটা বেশ ইউনিক, জিরাফের গেট, তাও একটা দুইটা না, অনেকটা। আর এদিকে একটা ট্রেন রয়েছে এরকম। তো আমরা এখন ভিতরে ঢুকছি, দেখা যাক এই পার্কে আমরা কি কি দেখতে পাই। পার্কের মধ্যে ঢুকতেই সামনে এই মূর্তিটা চোখে পড়বে, খুবই ইউনিক টাইপের মূর্তি। আর এইদিকে বিভিন্ন ধরনের দোকানগুলো রয়েছে, আর এই সাইডে খাওয়ার স্টল রয়েছে। চলুন, বেশ খানিকটা যেতে হচ্ছে ভিতরে যেতে গেলে। এখানে আবার একটা জাহাজের স্ট্রাকচার করা রয়েছে মূর্তি। আবার এখানে বড় একটা লেক রয়েছে, সেই লেকের মধ্যে বোটিং করা হচ্ছে। দাদা, বোটিং এর প্রাইস কেমন? পার হেড 50 টাকা, 15 মিনিট চালাতে পারবে। আচ্ছা, 50 টাকা দিয়ে 15 মিনিটের জন্য এই লেকটা আপনারা ঘুরতে পারবেন। দাদা, এই গাড়িগুলো কেমন ভাড়া? বাচ্চাদের 50 টাকা 10 মিনিট। এটা চলবে তো না? প্যাডেল করতে হবে। এটা বড়রা চালাতে পারবে না। আর এই সাইকেল কি ভাড়া নিতে পারবে বড়রা? এটা কত করে? 50 টাকা 10 মিনিট। আচ্ছা, 50 টাকা 10 মিনিট। আর এটাও বাচ্চাদের 50 টাকা 10 মিনিট প্যাডেল করতে পারবে। আর এই টয় ট্রেনটা দাদা? পার হেড 50 টাকা এক পাক। আচ্ছা আচ্ছা, এই টয় ট্রেনটা হচ্ছে পার হেড 50 টাকা করে, এই পুরো পার্কটা একটা চক্কর দেবে। চলুন, ওইদিকে আবার বেশ কিছু লেখা দেখছি। এখানে সুন্দর একটা মূর্তি রয়েছে।
আর উপরে ঘোড়ার ডিজাইনটা দেখুন, খুবই সুন্দর। দেখুন কত সুন্দর একটা ব্রিজ। আর ওই দিকে একটা অন্যরকম রাইড রয়েছে, যেটাতে খুব বেশি ভয় করবে। আবার এইদিকে একটা ময়ূরের জাহাজ রয়েছে। আর এই জিনিসটা অস্থির। এইখানে এই ময়ূর নৌকাটা খুব বেশি সুন্দর লাগছে। আমি এই যে কয়টা পার্কে ঘুরলাম তার মধ্যে এই ঢেউসাগর পার্ক আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং অ্যাট্রাকটিভ লেগেছে, যেহেতু সমুদ্রটা পাশে রয়েছে। তো আমরা এখন বের হয়ে যাব এই পার্ক থেকে। খুব ভালো লাগলো এই পার্কে এসে, আপনারা সবাই আসবেন। আমি এখন অবস্থান করছি দীঘা রেলওয়ে স্টেশনের একদম ঠিক সামনে। এই যে দীঘা রেলওয়ে স্টেশন, এই জায়গাতে আপনাদের কেন নিয়ে আসলাম, কারণ আমি জীবনে প্রথমবার এই দীঘা রেলওয়ে স্টেশনে এসছি। এটা কোনো ট্যুরিস্ট স্পট বলা যায় না, তারপরেও যেহেতু আমি দেখব সেহেতু আপনাদেরকে একটু দেখিয়ে দেব। চলুন। অনেকে আছে যে দীঘা রেলওয়ে স্টেশন দেখিনি, তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আবার অনেকে আছে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। চলুন। অনেক লোক, আমরা এখন ভিতরে ঢুকি। এই যে ভিতরটা বেশ বড়, আর দীঘা রেলওয়ে স্টেশন বেশ সুন্দর। দেখুন উপরে কি সুন্দর করে ছাউনি করা, এবার এই পাশেও ছাউনি করা। আর দূরে দেখা যাচ্ছে দীঘার 108 কোটি টাকা খরচ করা পুরী মন্দির। একটু পরে আমি সেখানে যাব, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দীঘার রেলওয়ে স্টেশনটা এইটা। এটা হচ্ছে দীঘার নতুন তৈরি হওয়া জগন্নাথ দেবের মন্দির। এটা দেখুন, এই যে পোস্টারে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণরূপে এই মন্দিরটা এই দীঘাতে তৈরি করা হবে। 108 কোটি টাকা খরচ করে এই মন্দির তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মমতা দি। সামনের গেটটা দেখুন ভাই, চোখ দাঁড়িয়ে যাবে। ও মাই গড, এতটা সুন্দর। সবাই দেখুন এই গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। আর ভিতরে তো ঢোকা যাবে না, বাইরে থেকে যতটা দেখানো যায় ততটাই আর কি দেখাবো। আমি এখন অবস্থান করছি মেরিন অ্যাকোরিয়াম অ্যান্ড জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এরকম একটা লেখা রয়েছে। চলুন দেখি। প্রথমে ঢুকতেই এইদিকে একটা কঙ্কাল রয়েছে, এটা মনে হচ্ছে কোনো মাছের কঙ্কাল হতে পারে। এই যে একদম সামনেই। টিকিট লাগবে নাকি? টিকিট লাগবে? দেখো অবস্থা। এই জায়গাটা সম্পূর্ণ ফ্রি, ভিতরে একটা নাম লেখা হলো এক জায়গায়, এবং আপনারা এর মধ্যে সব মাছগুলো দেখতে পারবেন। একটা লোক বসে আছে, আমাকে বলছে ভিতরে ভিডিও করা যাবে না, তবে আমি তো চুরি চুরি করে করব, আমাকে কেউ আটকাতে পারবে না। যাই হোক, ওনার সামনে করা যাবে না, উনি যেহেতু একা তো ওই জন্য দেখতে পাবে না। পুরো জায়গাটা হচ্ছে এমন, ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাও যতটুকু দেখাতে পারি দেখালাম। আপনারা এসে ঘুরে যাবেন। বাইরে বের হলে আবার এই জিনিসগুলো রয়েছে। দীঘাতে যত জায়গায় গেলাম, যত পার্কে গেলাম, তার মধ্যে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এই জায়গাটা ফ্রি আর অনেক কিছু শেখার আছে, দেখার আছে। বাচ্চারা আসলে অনেক কিছু দেখতে পারবে, শিখতে পারবে। সামুদ্রিক বিভিন্ন জিনিস এর মধ্যে রয়েছে।
বিনামূল্যে একদম ঢুকতে পারবেন, শুধু একটা নাম লেখাবেন, কোথা থেকে এসছেন, বয়স কত, কয়জন পুরুষ, কয়জন মেয়ে, কয়জন বাচ্চা, এটা লিখে আপনারা ভিতরে যাবেন এবং দেখে আসবেন, খুবই সুন্দর লাগবে। দেখুন এটা কিন্তু ওল্ড দীঘার একদম পাশে, বেশ সুন্দর জায়গাটা। দেখুন কত লোক। আমরা এখন বের হয়ে যাচ্ছি, এবার আমরা যাব ওল্ড দীঘার যে বিচ রয়েছে সেই বিচের দিকে। আমি এখন চলে আসলাম ওল্ড দীঘার যে সি বিচ রয়েছে সেইখানে। দেখুন ওল্ড দীঘার সি বিচের এই গেটটা দেখলেই সবাই চিনতে পারবেন। তো এখন একটু ভিতরে ঢুকি, আমরা দেখি ভিতরের এই পার্কটা কতটা সুন্দর। এটা সম্পূর্ণ একটা ফ্রি পার্ক। এই যে স্ট্যাচুটা রয়েছে এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা ওল্ড দীঘা। চলুন, এই যে এই পাশ দিয়ে সব আর কি দীঘার পাশ দিয়ে বসার জায়গা করা আছে। এই জায়গাটা ঠিক এমন, আর এই দিকেও লোক চলে গেছে এবং এই দিকেও লোক চলে গেছে। আর এটা হচ্ছে মনে হয় কোনো অফিস বিল্ডিং হবে। তবে নিউ দীঘাতে যে পরিমাণ হোটেল এবং দোকানঘাট রয়েছে, ওল্ড দীঘাতে তেমন কোনো ভিড়ও দেখছি না, কিংবা তেমন দোকানঘাটও দেখছি না। তেমন একটা ভিড় কিন্তু নেই, কিন্তু নিউ দীঘাতে ওরে বাবা রে কি ভিড়। তবে এখানকার সমুদ্র বেশ শান্ত। এই গাড়িগুলো দেখুন, বাচ্চাদের জন্য এগুলো রিমোট দিয়ে চালাচ্ছে। ওল্ড দীঘার সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এই জায়গায় এসে পৌঁছেছি। দেখুন দাবার গুটিগুলো কি সুন্দর করে রাখা এবং পুরো একটা দাবার কোট দিয়ে এই জায়গাটা সাজানো, খুবই সুন্দর লাগছে, খুবই। আর দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের ডিজাইন করা, আর ওইখানে সেই জাপানি স্টাইলের যে ছাউনি, এদিকে একটা রয়েছে, ওদিকে একটা রয়েছে, ওটা গোল্ডেন, এটা সবুজ এবং এটা নীল কালারের, বেশ সুন্দর। এই ওল্ড দীঘা কিন্তু খারাপ না, ভালোই তো লাগছে, খুব সাজানো গোছানো, বাট লোকজন কম। এই জায়গাটাকে দেখুন একটু, কত সুন্দর করে এই জায়গাটা ডিজাইন করা হয়েছে। সব রং বেরঙের যে বসার চেয়ারগুলো রয়েছে সেইগুলো প্রত্যেকটা কালারের এক জায়গাতে, খুবই মনোমুগ্ধকর লাগছে। এই দিকে দেখুন কতটা সুন্দর লাগছে মূর্তিগুলো, বেশ সুন্দর করে এখানে ডিজাইন করে রাখা হয়েছে। আবার এখানে একটা স্টেজ মতো দেখছি, মনে হয় অনুষ্ঠান হয়। আর এই দিকে একটা মূর্তি দেখছি, আর এখানে একটা বড় এরকম টাওয়ার দেখছি, এটা মনে হয় অফিসিয়াল লোকদের জন্য। আর এখানেও সুন্দর করে গাছ টাছ লাগানো রয়েছে। এটা হচ্ছে একদম লাস্ট পয়েন্টে চলে এসেছি আমি ওল্ড দীঘার। নিউ দীঘা তো অবশ্যই ভালো, অনেক লোকজনের ভিড়, বাট ওল্ড দীঘাতে এত বেশি লোকজন নেই, জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং অনেক ভালো লাগছে। এই জায়গায় এত লোকের কিচিরমিচির নেই। আর নিউ দীঘাতে এত লোক যে কি বলবো, শুধু লোকই দেখা যায়, সমুদ্রও দেখা যায় না। বাট এই জায়গাতে এসে একটু ভালো লাগছে, বেশ একটু লোক কম আছে, সমুদ্রটাকে ভালোভাবে দেখতে পাচ্ছি। তো একদম লাস্ট পর্যন্ত যাব আমরা। এখন আমরা ওল্ড দীঘা থেকে চলে যাচ্ছি। এখন একটু দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সমুদ্রেতে নামবো। চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, আসুক আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের চিকেন বিরিয়ানি, 2 পিস চিকেন এবং রাইস। দামটা আপনাদের আর বললাম না, দীঘাতে তো দাম একটু বেশি হবেই। আরেকটা জিনিস, অটোতে ওঠেন কিংবা টোটোতে ওঠেন, অবশ্যই কোথায় যাচ্ছেন, কত টাকা ভাড়া নেবে সেটা জেনে উঠবেন। কারণ আমি একটা টোটোতে উঠলাম, মাত্র 200 মিটার মতো গেছি, বললো 20 টাকা ভাড়া, উঠলেই নাকি 20 টাকা ভাড়া। এটা অবশ্যই যেখানে খান কিংবা উঠুন দীঘাতে সম্পূর্ণ সব ডিটেলসে শুনে তারপরে উঠবেন কিংবা খাবেন। এই হাজি বিরিয়ানি থেকে বিরিয়ানি খেলাম, বেশ ভালো, মোটামুটি বেশ ভালোই, দাম একটু বেশি নিলেও টেস্ট আছে বলতে হবে। দীঘাতে এসে সবচেয়ে খারাপ যে জিনিসটা আমার লেগেছে না, সেটা হচ্ছে হোটেল থেকে অনেক জোরে জোরে আওয়াজ আসে, যেমন ড্রিঙ্কস করে নাচা গানা করে কিংবা অনেক চিল্লায়। এটা দীঘাতে খুব প্রবলেমজনক। মানে আপনি যখন ফ্যামিলি নিয়ে থাকবেন হোটেলের মধ্যে,
তখন দেখবেন আশেপাশে অনেক আর কি শব্দ হচ্ছে, কিংবা কেউ চিল্লাচ্ছে, গান করছে, নাচ করছে। এই জিনিসটা খুবই আর কি অতিষ্ঠ করে দেবে আপনাকে। বাঙালি একটু ভালো জায়গা, কম দামের মধ্যে জায়গা পেলে সেই জায়গাকে তো পুরো একদম শেষ করে দেবে। এটা হচ্ছে দীঘার জাহাজ বাড়ি। এই জায়গাটার নাম হচ্ছে জাহাজ বাড়ি। অল্প একটু শুধু চোখের পলকটা ফেলুন, দীঘার নিউ সি বিচ। আমার আর সমুদ্রে নামা হলো না, কারণ যেহেতু আমি একা এসছি আর বেশ হোটেলটা দূর হয়ে গেল, এই জন্য সমুদ্রে আর আমি নামলাম না। ফালতু ফালতু নেমে আর কাজ নেই, অনেক জায়গাতে নেমেছি, এত ইন্টারেস্টিং আমার লাগে না। যদি ফ্যামিলির সাথে আসতাম কিংবা ফ্রেন্ড সার্কেলের সাথে আসতাম তাহলে সমুদ্রে নামলে ভালো লাগতো। একা একা কি আর করবো বলুন। তো যাই হোক, আমার ভালো লাগে না তাই কি, বহু মানুষের ভালো লাগে। তারা সব সময় দীঘাতে আসলে তাই একা আসুক আর 100 জন নিয়ে আসুক, স্নান তাদের করতেই হবে। ও মাই গড, এত টুরিস্ট! এই যে দেখুন কত দূর জল চলে আসছে। দীঘার ঢেউ এত বড় লাগেনি যতটা শুনেছি পুরীর ঢেউ। দীঘার ঢেউ ওকে ওকে, আমাদের কক্সবাজারের মতো এত বড়ও না, দীঘার ঢেউ তার চেয়ে একটু কম, এটা বলা যেতে পারে। এখন প্রায় সূর্যটা ডুবেই গেছে আর আস্তে আস্তে করে সমুদ্র সৈকত থেকে মানুষ কিন্তু উঠে যাচ্ছে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, এবং নেক্সট পর্ব কিভাবে দীঘা থেকে মন্দারমণি যাবেন সেই ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।